আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নাম্বার 2। আমাদের অনুশীলনী 2 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ। আচ্ছা, লেনদেনগুলো কি কি আছে? ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। 3 তারিখে বলেছে রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। 5 তারিখে বলেছে ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। 8 তারিখে বলেছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। 10 তারিখে বলেছে 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোংয়ের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 174, প্যাকিং খরচ 500 টাকা। এরপরে কি আছে ভাইয়া? 15 তারিখে বলা আছে উত্তোলন, নগদ উত্তোলন 1,000 টাকা। নগদ উত্তোলন কত? নগদ উত্তোলন 1,000 টাকা। আমাকে ক নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ বাহাউদ্দিন অ্যান্ড সন্স তিনি বিক্রয় খাতে কত টাকা বাট্টা খরচ করছেন বা কত টাকা বাট্টা দিতে হয়েছে ওই জিনিসটা আমাকে এখানে নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, আমি পণ্য বিক্রি করছি এরকম লেনদেন এই প্রশ্নে দেওয়াই আছে দুইটা, একটা 3 নম্বরে আর একটা হচ্ছে আমাদের 5 নম্বরে। আচ্ছা, 3 নম্বরে কি বলছে? রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকা, তাই না? মনে রাখবা, আগে কারবারি বাট্টা বাদ দিয়ে তারপরে অন্যান্য বা আনুষঙ্গিক খরচগুলো যোগ করতে হয়। আগে কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে এরপরে যে অন্যান্য হিসাব আছে ওইগুলো যোগ করতে হয়। তাইলে আমি যদি এই 10,000 টাকার উপরে, খেয়াল করো, 1 2 3 4, এই 10,000 টাকার উপরে যদি 5% করে দিতে পারি, তাহলে 10,000 টাকার উপরে 5% হচ্ছে 500 টাকা। তাই কি এই লেনদেনটার কাহিনী শেষ হয়ে যাচ্ছে? আবার 5% বাট্টায় শাহেদ অ্যান্ড কোংয়ের নিকট 9,000 টাকা। তার মানে 9,000 ইন্টু 5%। 9,000 ইন্টু 5% মানে কত? 450 টাকা। 450 আর 500 যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 950 টাকা। তাহলে এই 950 টাকা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। কঠিন কিন্তু কিছু না। আমাকে বলছে যে কারবারি বাট্টার পরিমাণটা বের করবা, বিক্রয় সম্পর্কিত কারবারি বাট্টা বা বিক্রয় খাতে কারবারি বাট্টা। আমার প্রশ্নে বিক্রয় করছি দুইটাতে, দুই জায়গায়, মানে বিক্রয়ের জন্য বের হয়েছে। একটা হচ্ছে কি আমার 3 তারিখেরটা, আরেকটা হচ্ছে আমার 10 তারিখেরটা। তো 3 তারিখ আর 10 তারিখ যেহেতু বিক্রয়, এই জায়গা থেকে আমি কারবারি বাট্টার পরিমাণ বের করে ফেলছি। তাহলে আমার বিক্রয় খাতে বাট্টার পরিমাণটা বের হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে আমরা খ নম্বরে গিয়ে দেখবো। খ নম্বরে আমাকে বলছে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। আমরা সবাই ঘর কাটতে পারি না, মানে বিক্রয় জাবেদার ছক যেমন হয় ছকটা আমরা সবাই আঁকতে পারি। মেইন ঝামেলা হচ্ছে গণনা কার্য নিয়ে, তাই না? আমরা সবার প্রথমে 3 তারিখের লেনদেনের গণনা কার্যটা দেখি। 3 তারিখের লেনদেন কি বলা আছে? বলা আছে যে 5% বাট্টায় 10,000 টাকায় পণ্য বিক্রি করেন, পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। তাহলে এই জায়গায় আমার কাজ কি ভাইয়া? আমার এখানে কাজ হচ্ছে এই 10,000 টাকা, এটা থেকে আগে আমার বাট্টাটা বাদ দিয়ে দেওয়া। বাট্টাটা বাদ দিয়ে দেওয়ার পরে 10,000 টাকা, 10,000 টাকা থেকে বাদ দিতে হবে 10,000 টাকারই 5%। এইটা বাদ দেওয়ার পরে আমাকে যোগ করতে হবে তার যে অন্যান্য খরচগুলো আছে সেইগুলা, সেটা কত? 1,000 টাকা। 1,000 টাকা, ওকে। তাইলে এই জায়গায় কাহিনীটা আমরা খেয়াল করি। 10,000 থেকে মাইনাস করার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে 500 টাকা। 500 আবার যোগ কত? 1,000। তাইলে এই জায়গায় আমার থাকতেছে কত? 10,500 টাকা। আমার এখানে থাকতেছে কত টাকা ভাইয়া? আমার এখানে থাকতেছে হচ্ছে 10,500 টাকা। তাহলে 3 তারিখের লেনদেনে কত? 10,500 টাকা। এরপরে আমরা চলে যাবো 5 তারিখের লেনদেন। 5 তারিখের লেনদেনে কি বলছে ভাই দেখো, 5 তারিখের লেনদেনটা আমরা এখানে করি। 5 তারিখেরটা, 5 তারিখের কাহিনী কি ভাইয়া? 9,000 টাকার উপরে 5% বাট্টা, তাই না? তাহলে 9,000
থেকে বাদ দিতে হবে ৯,০০০ টাকার ৫%। এই ৯,০০০ টাকার ৫% যোগ করতে হবে প্যাকিং খরচ বা অন্যান্য খরচ, সেটা কত? ৫০০ টাকা। তাহলে এখন এই জায়গায় করি ৯,০০০ মাইনাস করতে হবে ৯,০০০-এর ৫% কত? ৪৫০। এরপরে এটার সাথে আমি যোগ করে দিব ৫০০ টাকা। তাইলে ৯,০০০ টাকা মাইনাস ৪৫০ যোগ ৫০০ করলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে এখানে ৯,০৫০ টাকা। ৯,০৫০ টাকা। এই কত আসে ভাইয়া? আসে হচ্ছে ৯,০৫০ টাকা। তাহলে এই যে অ্যামাউন্টটা বের হইলো, এই যে আমি গণনা কার্যটুকু করলাম, এই কার্যটুকু করলেই তো আমার ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা হয়ে যাচ্ছে, তাই না? এই কাজটুকু করতে পারলেই তো আমার ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা করা হয়ে যাচ্ছে। তাহলে আমি তো বিক্রয় জাবেদা করছি খ নাম্বারে বিক্রয় জাবেদা আমার করা হয়ে গেল। আমি অঙ্কটা দেখাই দিব যে কোনটা কিভাবে করছি, বাট আপাতত আমরা এইভাবে করে নিই বা এইভাবে আমরা বুঝে নিই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের গ নাম্বারে কি বলছিল ভাইয়া? গ নাম্বারে আমাদেরকে বলছে যে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, অর্থাৎ যেই সকল লেনদেনের জাবেদাগুলা বা যে সকল লেনদেনগুলা আমার বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়েছিল, ওই লেনদেনগুলো বাদ দিয়ে বাকি যেই লেনদেনগুলো আছে ওই লেনদেনগুলোর একটা সাধারণ জাবেদা করতে। তাহলে ভাইয়া আমার বিক্রয় সম্পর্কিত লেনদেনে বা বিক্রয় জাবেদায় আসছিল কোনটা কোনটা? ৩ তারিখেরটা আর ১০ তারিখেরটা। তার মানে ৩ তারিখ এবং ১০ তারিখ বাদে বাকি যেই লেনদেনগুলো আছে ওই লেনদেনের আমি কি করব? একটা সাধারণ জাবেদা করব। আসো আমরা তাহলে ওই লেনদেনে একটা সাধারণ জাবেদা করি। তাহলে সবার প্রথমে চলে আসবে ২ তারিখ। কি বলছে ভাই? ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন কত টাকা? ১৫,০০০ টাকা। ভাইয়া একটু যদি আমরা খেয়াল করে দেখি, মে মাসের ২ তারিখ ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করছি। ভাইয়া ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করি আর মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করুক, ব্যাংক থেকে তো টাকাটা উত্তোলন করা হয়েছে, তাই না? তার মানে ব্যাংকে যেই পরিমাণের টাকা আগে আমার ছিল ওই টাকার পরিমাণটা কমে গেছে। ব্যাংকে আমার আগে যেই টাকা ছিল ওই টাকাটা এখন কি হয়ে গেছে? কমে গেছে, তাই না? তাহলে ব্যাংকের টাকা যদি কমে যায় সেক্ষেত্রে ব্যাংক হিসাব কি করতে? আচ্ছা, ব্যাংকের টাকা যদি কমে যায় সেক্ষেত্রে ব্যাংক হিসাব কি করে দিতে হয়? ক্রেডিট করে দিতে হয়, তাই না? আচ্ছা, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ ব্যাংক একটা সম্পদ, সম্পত্তি কমলে ক্রেডিট হয়। আমার এখানে ব্যাংকের টাকা কমছে, ব্যাংক হিসাব আমি ক্রেডিট করে দিব। এইটুকু আমি বুঝি। এখন আমার যে ব্যাংকের টাকাটা কমে গেল ভাইয়া, কেন কমছে? আমার ব্যাংকের টাকা কমে গেছে, কেন কমে গেছে? আমি ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকাটা উঠাইছি। তার মানে আমি যখন ব্যাংক থেকে টাকাটা তুললাম, টাকাটা আমার হাতে ক্যাশ চলে আসলো, ওই দিক থেকে ব্যাংকের টাকা কমে গেল। তার মানে জাবেদাটা হবে কি? জাবেদাটা হবে হচ্ছে আমার নগদ টাকা বাড়বে। নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ বাড়লে ডেবিট করতে হয়। তাহলে আমি এখানে নগদান হিসাব কি করে দিব? ডেবিট করে দিব। পাশাপাশি কি করবো ভাইয়া? আমার ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক একটা সম্পদ, ব্যাংকের টাকা কমলে ক্রেডিট করতে হয়, তাহলে আমি ব্যাংক হিসাব এখানে কমায় দিব। কি হিসাব হবে? ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কত টাকা ভাইয়া? ১৫,০০০ টাকা। আসো আমি লিখে দিই এখানে ১৫,০০০, আবার এইখানেও কত? ১৫,০০০ টাকা। কোনো অসুবিধা আছে ভাইয়া? এর পরের লেনদেনে আমরা যাব। ৩ তারিখের লেনদেনের তো হবে না, তাই না? তাহলে ৫ তারিখে বলছে ভাড়া অগ্রিম পরিশোধ, ভাড়া অগ্রিম পরিশোধ কত টাকা? ৩,০০০ টাকা। ভাইয়া একটু খেয়াল করি ভাইয়া, ভাড়া বাবদ আমি টাকাটা অগ্রিম পরিশোধ করছি কত টাকা? ৩,০০০ টাকা। ভাড়া বাবদ আমি টাকাটা অগ্রিম পরিশোধ করছি কত টাকা? ৩,০০০ টাকা। ভাই ভাড়া আমি অগ্রিম পরিশোধ করি, ভাড়া আমি বকেয়া ভাড়াটা এখন পরিশোধ করি, আমি নগদের ভাড়া নগদে পরিশোধ করি, যেটাই করি না কেন আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়। আমি যাই করি না কেন আমার কি হয়? আমার নগদ টাকার পরিমাণ কমে যায়, নগদ টাকা হ্রাস পায়, তাই না? নগদ টাকা কি হয়ে যায়? আমার কমে যায়, নগদ টাকা হ্রাস পায়। ভালো কথা, নগদ টাকা কমে। নগদ টাকা কমছে কেন? আমি ভাড়া দিছি। আমি কি শুধু ভাড়া দিছি? না,
আমি অগ্রিম ভাড়া দিছি। কি দিছি? ভাড়াটা আমি অগ্রিম দিয়ে দিছি। তাইলে এখানে কাহিনীটা কি হবে? কাহিনীটা হবে হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব, অগ্রিম ভাড়া হিসাব একটা সম্পদ ডেবিট, আর এখানে আমার নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? ৩,০০০ টাকা। তাহলে এখানে আমি লিখলাম ৩,০০০, এখানেও আমি লিখলাম ৩,০০০। বোঝা গেছে ভাইয়া? ৫ তারিখেরটা আমরা বুঝলাম। ৮ তারিখে বলছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। ভাইয়া পণ্য ক্রয়, খেয়াল করো, পণ্য ক্রয় এটা একটা ব্যয়বাচক লেনদেন। আমি পণ্যদ্রব্য ক্রয় করছি মানে চোখ বন্ধ করে আমার ব্যবসায় ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় একটা ডেবিট, মানে ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, আমি ক্রয় হিসাবকে ডেবিট করে দিছি। এখন এই পণ্যটা ক্রয় করার আমার মাধ্যমটা কি ছিল, অর্থাৎ কোন মাধ্যম ব্যবহার করে আমি পণ্যদ্রব্যটা ক্রয় করছিলাম, আমি কোন মাধ্যম ব্যবহার করে পণ্যদ্রব্য ক্রয় করছিলাম। আমি এখানে মাধ্যম ব্যবহার করছিলাম কি মাধ্যম ব্যবহার করছিলাম, কই গেল? চেক, মানে ব্যাংক, তাই না? তার মানে আমার ব্যাংকের টাকা কমে গেছে। ব্যাংক একটা সম্পদ, ব্যাংকের টাকা কমলে ক্রেডিট করে দিতে হয়, ক্রেডিট করে দিব ৭,০০০ টাকা। ভাইয়া কথা কি বুঝছি কিনা? ওকে, এই পর্যন্ত আমরা পারলাম। 10 তারিখের লেনদেন তো আসবে না, 10 তারিখের লেনদেন এখানে আমরা নিব না। এরপরে হচ্ছে কি 15 তারিখের লেনদেন, 15 তারিখে চিপা দিয়ে ঢুকাই দিই আমরা। হ্যাঁ, 15 তারিখে কি হবে? নগদ উত্তোলন। ভাইয়া উত্তোলন করছে মানে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন করছে মানে উত্তোলন হিসাব ডেবিট করে দিব, তাই না? এখানে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, আচ্ছা এই পাশে লিখে দিই। উত্তোলন করছে মানে কি আমার 15 তারিখের লেনদেনে যাবে দা, উত্তোলন করছেই মানে কি আমার উত্তোলন হিসাব ডেবিট করে দিব। পাশাপাশি কি করবো ভাইয়া? আমি উত্তোলন করে কি নিয়ে গেছি, মালিক কি নিয়ে গেছে? নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আসো পুরো প্রশ্নটা একবার সামারাইজ করি। আমাকে প্রশ্নে ক নাম্বার প্রশ্নে বলছিল যে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। আমি দেখলাম বিক্রয় সম্পর্কিত লেনদেন আছে 3 তারিখ, 10,000 টাকার উপরে 5% বাট্টা, 10,000 টাকার 5% হয় 500 টাকা। এরপরে আবার দেখলাম বিক্রয় আছে 10 তারিখে, বলা আছে 5% বাট্টা, 9,000 টাকার 5% 450 টাকা। তাহলে 500 যোগ 450 মোট 950 টাকা। এটা হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের উত্তর। ছকে তুমি করে নিও। এরপরে খ নম্বরে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটা বিক্রয় জাবেদা প্রস্তুত করো। বিক্রয় জাবেদায় তেমন কোনো কাজ নাই, ছক মুখস্থ রাখা লাগবে, গণনা কার্য করে সঠিক টাকার অঙ্কটা বসাইতে হবে। সঠিক টাকার অঙ্ক আমরা কিভাবে বসাবো? আমরা বিক্রয় থেকে মানে পণ্যের দাম থেকে সবার আগে কারবারি বাট্টাটা বাদ দিব। কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকে, পরিবহন খরচ, প্যাকিং খরচ, শুল্ক, এই ধরনের খরচগুলো যদি থাকে তাহলে যোগ করব, আর না থাকলে কোনো কিছু করার দরকার নেই। 3 তারিখে আমার 10,000 টাকার উপরে 5% 500 টাকা বাদ দিয়ে দিব। বাদ দিলে থাকবে হচ্ছে কত? 9,500 টাকা। আবার ওইখানে একটা পরিবহন খরচ ছিল 1,000 টাকা, যোগ করলে 10,500 টাকা। তাহলে 3 তারিখের লেনদেনে আসবে কত? 10,500 টাকা। এরপরে কয় তারিখের লেনদেন ছিল? এরপরে 5 তারিখের লেনদেন ছিল। 5 তারিখের লেনদেনের কাহিনী, সরি 10 তারিখের লেনদেন ছিল। কাহিনী কি বলছিল? 9,000 টাকার উপরে আমার 5% বাট্টা ধার্য করতে হবে। তাহলে 9,000 টাকার উপরে 5% 450 টাকা বাদ দিয়ে দিব, আর প্যাকিং চার্জ 500 টাকা যোগ করে দিব। তাহলে 9,050 টাকা, 9,050 টাকা হচ্ছে আমার এই ইয়ার মধ্যে যাবে, বিক্রয় জাবেদার অ্যামাউন্টের মধ্যে যাবে, তাই না? এরপরে আমাকে কি বলছে? গ নম্বরে বলছে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, অর্থাৎ বিক্রয় জাবেদায় যে লেনদেনগুলো লিপিবদ্ধ হয়েছিল ওই লেনদেনগুলো বাদ দিয়ে বাকি লেনদেনগুলোর একটা সাধারণ জাবেদা করতে। আমি জাবেদা করছি 2 তারিখে, বলছিল ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 1500 টাকা। ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ টাকা বাড়ে, ব্যাংকের টাকা কমে, তাই নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে কি 5 তারিখ, 5 তারিখে বলছে ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। আমি ভাড়া অগ্রিম দেই, বকেয়া দেই, নগদেরটা নগদে দেই, আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়, তাহলে নগদান হিসাব ক্রেডিট, অগ্রিম ভাড়া দিছি, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। এরপরে কি বলছে ভাইয়া? এরপরে বলছে যে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তাহলে আমি পণ্য ক্রয় করছি, ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই ব্যয় বৃদ্ধি পাইলে আমি কি করে দেই? ডেবিট করে দেই, লিখছি ডেবিট। ব্যাংকের মাধ্যমে কিনছি বা চেকের মাধ্যমে কিনছি, তার মানে ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক হিসাবে ক্রেডিট করে দিছি।
লাস্ট একদম 15 তারিখের লেনদেনে বলছে নগদ উত্তোলন। নগদ উত্তোলন কত টাকা ভাইয়া? 1000 টাকা। উত্তোলন করলে উত্তোলনের পরিমাণ বাড়ে, উত্তোলন হিসাব ডেবিট। আর আমি উত্তোলন করছি কিভাবে? নগদ টাকায় উত্তোলন করছি, এই জন্য আমার নগদ টাকাটা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট করে দিব। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাই আমার কথাটা কি বুঝছি কিনা আমাকে একটু বলিও তোমরা। তার মানে এই জায়গায় যা ছিল আমরা সব আমাদের মতো করে সমাধান করছি। এরপরে তোমাদের কারো কারো মনে সুপ্ত একটা বাসনা আছে, ভাইয়া অ্যান্সারটা তো আপনি দেখাইলেন না। আসো তোমাদের মনের এই সুপ্ত বাসনাটা পূরণ করে দেই। আসো তোমাদের কিন্তু অ্যান্সার দেখাই দিই। নাও এই যে ক নাম্বার প্রশ্নের উত্তর 950 টাকা, ঠিক আছে। এই ক নাম্বার প্রশ্নের উত্তর কত? 950 টাকা গেল এটা। খ নাম্বার প্রশ্নের উত্তরে দেখো 3 তারিখের লেনদেনে 10,500, 10 তারিখের লেনদেনে 9,500, সরি 9,050। গণনা কার্য এই যে দেখো আমি নিচে খুব ডিটেইল গণনা কার্য দিয়ে দিছি, একদম ডিটেইল। মানে তোমরা এরকম ভাইবো না যে ভাইয়া আপনি তো প্রশ্ন কেমন করে জানি বুঝাচ্ছেন, আমি বুঝি না। ভাই আমি তোমার প্রশ্ন বুঝাচ্ছি, আমি তোমার উত্তর করাচ্ছি না, প্রশ্ন করাচ্ছি না, আমি উত্তর বুঝাচ্ছি তোমাকে, উত্তর করে দিচ্ছি না। এই জন্য তোমার কাছে এমন লাগতেছে, কারণ উত্তর তো আমি বইতে লিখে দিছি, বিস্তারিতভাবে ডিটেইল করে দিছি আমি। কথা কি বুঝে গেছে আমার কথা? সাধারণ জাবেদা করতে বলছে, আমরা বাকি লেনদেনগুলো সাধারণ জাবেদা লিখছি, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু দেখতে দেখতে জাবেদার অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলটাও খুব সুন্দরভাবে শেষ করে ফেলছি, তাই না? আমরা এরকম ভাবে জাবেদার সবগুলো সৃজনশীল আলোচনা করব। আমার পক্ষে যত ভেঙে আলোচনা করা সম্ভব আমি সেই চেষ্টাটা করব। ভেঙে আলোচনা করতে আসলে আমার কাছেও খুবই ভালো লাগে, এবং আমি আশা করব এই আলোচনাগুলো তোমাদের কাছেও ভালো লাগবে। তার কারণ ভেঙে ভেঙে আলোচনা করলে একটা অঙ্ক থেকে একাধিক প্রশ্নের উত্তর করার তখন সুযোগ তৈরি হয়, কারণ আমাদের বেসিকটা ইমপ্রুভ হয়ে যায়। তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা কিনে নিয়মিত চর্চা করছো তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। এখনো যারা যারা এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।